আজকে আমাদের ক্লাসে পড়ার বিষয় হলো আমাদের এই বিভিন্ন ধরনের রাইজ টাইম, পিক টাইম, ম্যাক্সিমাম ওভারশুট, সেটলিং টাইম যে সমস্ত ম্যাথ গুলো আমরা দেখেছি ওই ম্যাথ গুলো নিয়ে একটু আলোচনা করা। আর আমরা এরর অ্যানালাইসিস পড়বো। তো গতদিন আপনাদেরকে কিছু ম্যাথ, একটা না দুইটা ম্যাথ মনে হয় আমি দেখিয়েছিলাম। তো একটা আমাদের পড়া হয়েছে, এর মধ্যে পড়া হয়েছিল ওটাকে বলে ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য আমরা টাইম কনস্ট্যান্ট, তারপরে হলো রাইজ টাইম, পিক টাইম, এসব রাইজ টাইম, তারপরে রাইজ টাইম না, হ্যাঁ রাইজ টাইম, সেটলিং টাইম, এগুলো বের করেছিলাম। আর সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য রাইজ টাইম, পিক টাইম, ম্যাক্সিমাম ওভারশুট আর হলো সেটলিং টাইম, এই সমস্ত যেগুলো আমাদের এই স্ক্রিনে দেওয়া আছে এগুলো আমরা দেখেছিলাম। তো এগুলো নিয়ে কিছু একটু ভিন্ন ভিন্ন ধরনের ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা একটু দেখি। এটা হলো 2.1 নাম্বারের ম্যাথ। এটা আমরা মনে হয় দেখিয়েছিলাম যে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে, এবং এখানে একটা স্পেশাল কাইন্ড অফ ম্যাথ ছিল, আপনি আপনাদের বলেছিলাম এটা আপনারা করতে পারেন না, তো এটা একটু ট্রাই করবেন বাসায়। আর এরপর যেটা আছে এটা নিয়ে আমি কথা বলেছিলাম যে আমাদের কোন পয়েন্টে হলো সেকেন্ড, এটাকে বলা হয় সেকেন্ড পিক আমরা কখন পাবো, সেটা এখানে দেওয়া ছিল। সেকেন্ড পিক নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যে আমরা এইখানে ছবিটাতে এই পয়েন্টটা হলো আমাদের সেকেন্ড পিক, 3 পাই ডিভাইড বাই ওমেগা রুট ওভার 1 - যেটা স্কয়ার, এটা হলো সেকেন্ড পিক। সো 3 পাই আমরা ব্যবহার করেছিলাম এখানে সূত্রে, যেমন ধরেন এখানে 3 পাই ডিভাইড বাই ওমেগা রুট ওভার 1 - যেটা স্কয়ার। আচ্ছা, এই পর্যন্ত ছিল গত ক্লাস আর কি। আজকে আমরা 2.4 নাম্বার ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। 2.4 নাম্বার ম্যাথ এখানে কি বলেছে? বলেছে যে কনসিডার দ্য সিস্টেম অ্যাজ শোন ইন ফিগার 2.18। এরকম একটা সিস্টেম আপনাদেরকে দেখতে বলেছে, যেখানে ডিটারমাইন করতে বলেছে দ্য ভ্যালু অফ সাচ দ্যাট ড্যাম্পিং রেশিও ইজ 0.5। এখানে ভ্যালু অফ এ বের করতে বলেছে। এখানে যে একটা এ দেওয়া আছে, এ এর ভ্যালু বের করতে বলেছে, এরকম যে এটা যখন ড্যাম্পিং রেশিও যেটার ভ্যালু হলো 0.5 হয়। ওকে, দেন বের করতে বলেছে রাইজ টাইম, ম্যাক্সিমাম ওভারশুট ইন ইটস স্টেপ রেসপন্স। স্টেপ রেসপন্সে এর ম্যাক্সিমাম ওভারশুট আর রাইজ টাইম কত হবে এটা বের করতে বলেছে। তো এখান থেকে আমাদের কি চিন্তা তাহলে বের করতে হবে? এখানে এ বের করতে হবে। তার মানে আমরা কি করব, এই দুটাকে ফিডব্যাকটা বের করে নিব আর কি। ফিডব্যাক কত হয় ট্রান্সফার ফাংশনটা, তো এটা দেখি আমরা ফিডব্যাকটা একটু করার চেষ্টা করি। তো ছবিটা একটু আমি আমার মতো করে বানাই নেই। ওকে, আমরা মনে রাখি যে আমাদের 0.5 বলেছিল নাকি কত বললো, 0.5 তো, হ্যাঁ ড্যাম্পিং রেশিও 0.5 বলেছিল। ওকে, আমাদের বের করতে বলছে এ এর ভ্যালু, তো আমরা এই পর্যন্ত দেখার চেষ্টা করি। এই পর্যন্ত আমাদের এটা মনে করেন যে আচ্ছা দিলাম। এখন আমরা নিজে হাতে করবো আর কি ম্যাথটা। তো এখন আমাদের সিএস বাই আরএস আগে বের করে নিতে হবে, এটা আমরা জানি। সবগুলা ম্যাথের ক্ষেত্রে আমরা এটা আগে বের করে নিতে চেষ্টা করব। সিএস বাই আরএস, সিএস বাই আরএস হলো গেইন আমাদের জিএস এর। গেইন বলতে আসলে ট্রান্সফার ফাংশন, এখানে গেইন না। তো সিএস বাই আরএস ইজ ইকুয়ালস টু আমাদের সূত্র যেটা হয় 1 প্লাস, সরি উপরে হলো জিএস, উপর হলো জিএস ডিভাইডেড বাই নিচে হবে 1 প্লাস জিএস এইচএস। এখানে যেহেতু নেগেটিভ আছে মানে হলো আমাদের নেগেটিভ ফিডব্যাক, সুতরাং এখানে হবে 1 প্লাস জিএস এইচএস। এটা হলো আমাদের সূত্র। এই সূত্রে জিএস এর ভ্যালুটা আমরা বসিয়ে দেই। জিএস এর ভ্যালু দেওয়া আছে 16 ডিভাইডেড বাই এস ইনটু এস প্লাস 0.8। 16 ডিভাইডেড বাই এস ইনটু এস প্লাস 0.8, 0.8 এটা আমাদের দেওয়া আছে। ওকে, 1 প্লাস
এখানে gs এর ভ্যালু আবার বসাতে হবে 16 ডিভাইডেড বাই s ইনটু s প্লাস 0.8 0.8 আর গুণ আকারে আছে হলো hs হলো 1 প্লাস ah সরি as 1 প্লাস as তো আমরা এটাকে 16 যদি উপরে রাখতে চাই, ওকে, নিচে হলো উপরের যেটা আছে s ইনটু s প্লাস 0.8 এটা দিয়ে নিচের দুইটাকে ভাগ গুণ করে দেই। গুণ করে দিলে আমাদের যেটা আসবে সেটা হলো s ইনটু s প্লাস 0.8 এটা গুণ হয়ে যাবে 1 এর সাথে প্লাস, আচ্ছা এখানে s ইনটু s প্লাস, এখানে দেখেন s ইনটু s প্লাস 0.8 একটা আছে, সুতরাং এখানে যদি গুণ করি, এখানে গুণ আকারে যদি 16 ইনটু s প্লাস 0.8 তাহলে এর দুটো বাদ যাবে, থাকবে হলো 16 আর থাকবে 1 প্লাস as এই জিনিসটাকে আমরা এখানে লিখব। তাহলে এটাকে লিখতে হবে 16 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 0.8s plus 16 plus 16 as ওকে, দেন আমাদের এখানে আমরা এই ছবিটাকে ভুলে যাই, ছবি আমাদের এখন আর দরকার নেই, ছবিটা মুছে দিই। তো আমাদের এখন যেটা থাকবে শুধুমাত্র সেটা হলো, দেখেন আমি লিখি লাল কালি দিয়ে, cs by rs is equals to উপরে হবে 16 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস এখানে s আছে দুইটা, দেখেন এখানে 0.8s আর এটা হলো 16as, তাহলে আমরা এটাকে s কমন নিয়ে এটা করতে পারি 0.8 প্লাস 16a গুণ আকারে থাকবে s প্লাস 16। ওকে, তো এই অবস্থায় থাকবে। এটা হলো আমাদের নিচেরটা হলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আমরা এখান থেকে আমাদের যে ইকুয়েশনটা আমরা বের করে নেই, s স্কয়ার প্লাস 0.8 প্লাস 16a s plus 16 is equals to 0। তো এটাকে এখন আমাদের ওই স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা আছে সেটার সাথে এটাকে তুলনা করতে হবে। এটা যদি তুলনা করতে চাই তাহলে দেখেন আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হলো, আমি ব্ল্যাক কালারে যদি লিখি, s স্কয়ার প্লাস 2 zeta omega n s প্লাস omega n স্কয়ার ইকুয়াল টু 0। এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এটাকে আমরা লিখতে পারি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে মিলালে, এটা s স্কয়ার আছে, ওকে, ওটাও s স্কয়ার আছে, এই 2 যেটা ওমেগা n এটা সমান হলো আমাদের এটা, আর ওমেগা n মানে হলো এটা, ওমেগা n স্কয়ার মানে হলো 16। তো আমরা আগে লিখে নিই ওমেগা n স্কয়ার ইজ ইকুয়ালস টু হলো 16। সো ওমেগা n যদি আমরা বের করতে চাই তাহলে 16 কে রুট করে দিতে হবে, আর 16 কে রুট করলে আসবে 4। এটা পাওয়া গেল আমাদের ওমেগা n এর ভ্যালু। আচ্ছা, আরেকটা ভ্যালু আমাদের দেওয়া আছে যেটা ইজ ইকুয়াল টু 0.5 আমাদের দেওয়া আছে। ওকে স্যার, এটা প্লাস মাইনাস 4 হবে না? না, এখানে পজিটিভ ভ্যালু নেব আমরা। এখানে ফ্রিকোয়েন্সি আবার নেগেটিভ হয়, শুনেছিলেন? ফ্রিকোয়েন্সি নেগেটিভ হবে না। 2 যেটা ওমেগা n ইজ ইকুয়াল টু হলো, এখানে দেওয়া আছে 0.8
0.8 প্লাস 16a। আমাদের উদ্দেশ্য a এর ভ্যালু বের করা, তো আমাদের এখান থেকে বের হয়ে যাবে এটা 2.5, যেটার ভ্যালু হলো 0.5, ওকে বসান ইনটু 4, ওমেগা এর ভ্যালু হলো 4, ইকুয়াল টু 0.8 প্লাস 16a। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আমাদের হয়ে যাবে হলো 4, এখানে হয়ে যাবে মাইনাস 0.8 ইজ ইকুয়াল টু 16a। আর এখান থেকে আমরা লিখতে পারবো, সুতরাং a ইজ ইকুয়াল টু 4 মাইনাস 0.8 মানে হলো কত, 3.2 ডিভাইডেড বাই 16, আর এটা হয়ে যাবে 0.2। নাকি কত হয়? 0.2 তো হয় মনে হয়। জি স্যার 0.2 হয় স্যার। আচ্ছা ওকে, তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 0.2, তাহলে আমাদের মান শেষ হয়ে গেল এটা। তাহলে আর পরে কি বলেছে? পরে বলেছে যে রাইজ টাইম আর ম্যাক্সিমাম ওভারশুট। আগে ম্যাক্সিমাম ওভারশুট বের করি, তাহলে আমরা লিখি এটা ওএস আকারে লিখি, ওএস ওভারশুট ইকুয়াল টু কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস পাই যেটা ডিভাইডেড বাই 1 মাইনাস জেটা স্কয়ার। ঠিক লিখলাম কিনা? জেটা স্কয়ার ইনটু 100। এখানে যেটার ভ্যালু আমরা জানি, যেটার ভ্যালু কত বলেন, 0.5, তো 0.5 এখানে মান বসাই দিবেন। পাই এর ভ্যালু হলো 3.14, আর যেটার ভ্যালু হলো 0.5, 0.5 ডিভাইডেড বাই হলো রুট ওভার 1 মাইনাস 0.5 স্কয়ার ইনটু 100। এখানে 100 না, সরি 100, এই ই এর আগে 100 লিখে রাখেন, তাহলে বেটার হবে, বুঝতে সুবিধা হবে। আর নিচে 100, নিচে গুণাকার 100, তাহলে এটা কত আসবে দেখেন তো, কার কাছে ক্যালকুলেটর আছে? 0.5 কাছে আছে ক্যালকুলেটর। 3.14 into 0.5 divided by root over 1 minus 0.5 whole square. Okay, it is 1.32 e to the power into minus 1 e to the power answer into 26.71 এরকম আসে আর কি। 100 দিয়ে গুণ করার পরে 26.71, জানি না হয়েছে কিনা, দেখতে হবে, সেকেন্ড হওয়ার কথা, সূত্র ভুল না হয়ে থাকলে। আচ্ছা, তো এটা গেল আমাদের ম্যাক্সিমাম ওভারশুট। আরেকটা মানে রাইজ টাইম চেয়েছে অথবা সেটলিং টাইম, যাই হোক আমরা সবই বের করে দেখাচ্ছি। স্যার ওখানে যে ইকুয়েশনটা থেকে মানটা ডেভেলপ করা হয়েছে, ইকুয়েশনটা কি কোথা থেকে? কোন ইকুয়েশনটা? ওই যেটার সাথে আমরা যেটার সাপেক্ষে কম্পেয়ার করলাম, কম্পেয়ার যেটা করলাম এটা হলো আমাদের ওই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল, সেকেন্ড অর্ডার ইকুয়েশন আর কি। এটা হলো সেকেন্ড অর্ডার, কি বলবো, টাইম রেসপন্সের ক্ষেত্রে সেকেন্ড অর্ডার যে সিস্টেম আছে, সিস্টেমের যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পাওয়া যায়, এটা আমরা ইয়ে করে নাই, এটাকে কি বলে, এটা ডেরিভেশন করে দেখি নাই আর কি, বুঝতে পেরেছেন? এটা ডেরিভেশন করে নেই আর কি, ডিরেক্টলি আমরা জানি এরকম হয় আর কি, কারণ আমরা জানি তো এরকম দেখা যায় যে আমাদের এস স্কয়ার প্লাস এস স্কয়ার না বলে এক্স স্কয়ার, এক্স প্লাস 2 হোল স্কয়ার সূত্র যদি বসান তাহলে কি হবে, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4, ওই রকম আর কি, যে সেকেন্ড অর্ডার হলে এরকম ইকুয়েশন হবে আর কি। তো এখানে যে জিনিসটা এক্সট্রা আসে সেটা হলো এই যে জেটা আর ওমেগা এন, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, যেটা ওমেগা এন মাঝখানে থাকে আর কি, ওই মাঝে যে পয়েন্টটা থাকে ওটা জেমিটার ওমেগা এন, এটা আর এই পাশে থার্ড নাম্বার যে ইয়েটা থাকে ওমেগা এন স্কয়ার নামে ধরে নিই আমরা। তো এটা হলো আসলে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের, এটা হলো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, যে এখানে এর মাধ্যমে এটা বোঝা যায় যে এটা কেমন ধরনের সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এটা কি মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি অথবা ড্যাম্পিং রেশিও কি, এগুলো আমরা এখান থেকে বের করতে পারি আর কি। তো
তো ওইরকম একটা ইকুয়েশন আমরা সাজাই নিব এরকম, ওই সাজানোর ইকুয়েশন থেকে সেকেন্ড অর্ডার ইকুয়েশনের সাথে এই সেকেন্ড অর্ডার ইকুয়েশন আমাদের যেটা আইডিয়াল সেটার সাথে আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করে এই জিনিসগুলো বের করতে পারি এই আর কি। তো যেটা ম্যাক্সিমাম ওভারশুট বের হলো, তো ম্যাক্সিমাম ওভারশুটের পরে আমরা চলে যাই রাইজ টাইম বের করি, না সেটলিং টাইম বের করি। সেটলিং টাইম বের করাটা ইজি। সেটলিং টাইম যদি বের করতে চাই তাহলে যেটা আমাদের করতে হবে সেটা হলো ts is equals to 4 divided by zeta omega n divided by zeta omega n। তো 4 এর ভ্যালু তো 4 এখানে থাকলো, ওকে, যেটার ভ্যালু হলো 0.5 আর ওমেগা n ভ্যালু হলো 4, তাহলে এটা 1 divided by 0.5 মানে হলো 10/5 equal to 2 সেকেন্ড। 2 আসে। আর এরপরে ধরেন যদি আমরা পিক টাইম বের করতে চাই, ওকে, পিক টাইম, ওকে, পিক টাইম বের করতে চাইলে কি হবে, সূত্রটা টিপি is equal to pi by omega n root over 1 minus zeta square। ঠিক আছে কি সূত্রটা ভুলে গেছি আমি, আচ্ছা যাই হোক, পাই রাইজ টাইম হলো পাই মাইনাস হতো আর কি, ঠিক আছে। তো এটা পাই ওমেগা n এর ভ্যালু বসাই দিবেন আর 0.5 বসাই দিবেন, তাহলে কত হয় 3.14 divided by 4 root over 1 minus zeta square, যেটা আমরা 0.5 স্কয়ার এটা যত আসে ভ্যালু ততই হবে, কত যদি আসে এখানে কত আসে। আচ্ছা, আর পিক টাইম যদি চায় তাহলে আপনাদের সূত্র যেটা আসবে, সরি রাইজ টাইম যদি চায় তাহলে সূত্রটা হবে এরকম, তাহলে এখানে কি রাইজিং টাইমটা হচ্ছে সেন্ডিং টাইম একই নাকি? হ্যাঁ রাইজিং টাইম আর সেন্ডিং টাইম কি একই? দুটোটার পিক সূত্র টাইম রাইজিং টাইম আর কথা বোঝা যাচ্ছে না। রাইজ টাইম রাইজিং টাইম আর সেটলিং টাইম কি বলছেন বুঝতেছি না তো। রাইজ টাইম হলো পাই মাইনাস 10 ইনভার্স যেটা এটা 1 মাইনাস যেটা স্কয়ার, আর নিচে হলো ওমেগা n root over 1 মাইনাস এই এই ভ্যালুগুলো বসাই দিবেন, আপনার মান যা আসবে সেটাই হবে আমাদের অ্যানসার। তো প্রত্যেকটা আমি দেখাইলাম এখানে, সূত্রগুলো আশা করি ঠিক আছে আমার, না ঠিক থাকলে যেটা সূত্র হবে সেটা বের করে নেবে আর কি। তো দেখি আমাদের কি ভ্যালুগুলো ঠিক আছে কিনা। তো a এর ভ্যালু ঠিক আছে 0.2, ওকে, ওমেগা n 4 ঠিক আছে, আর রাইজ টাইম হলো পাই মাইনাস, ও এটা উল্টা লিখছিলাম, পাই মাইনাস 10 ইনভার্স রুট ওভার 1 মানে যেটা স্কয়ার ডিভাইড বাই যেটা, এই এটা একটু ভুল লিখেছিলাম, আর গুলো ঠিক আছে, ওকে। রাইজ টাইম বের করতে বলেছিল, আমরা এটা আমি লিখছিলাম যেটা ডিভাইড বাই রুট ওভার 1 মানে যেটা স্কয়ার, সো এটা 10 ইনভার্স, তো তাই আমরা আসলে উল্টে যাবে জিনিসটা, 10 এর ক্ষেত্রে হলো যেটা ডিভাইড বাই রুট ওভার 1 মানে যেটা স্কয়ার হতো আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি, এই হলো বিষয়। আপনারা কি প্রবলেম আছে কিনা বলেন এই অঙ্কে একটাতে। না স্যার, প্রবলেম নেই। আর বাকিদের কি অবস্থা? আচ্ছা, ওকে, তাহলে আমরা আগাতে পারি সামনে। তো এটা একটা মেজর টাইপের ম্যাথ আর কি, এই টাইপের থাকতে পারে, আবার আপনাকে যেটা নাও বলে দিতে পারে, এ এর ভ্যালুটা বলতে পারে, আপনি যে কোনো কিছু থাকতে পারে আসলে। তো ওই ধরনের ম্যাথ গুলো কিভাবে করবেন এই সেম ওয়েতে করবেন। তো আমাদের মোটামুটি টাইম রেসপন্স এটা শেষ হলো। তো আমরা আরেকটা স্লাইডে আরেকটা ইয়েতে যাব, এটা হলো অনলাইন ক্লাস 2 নামে আছে এখানে, এটা আগে নিয়েছিলাম ওইভাবে আর কি। তো ওইখানে একটা ম্যাথ আমরা আগে দেখব, এটা হলো ইয়ের ন্যাচারাল, সরি আমাদের যেটা বললাম টাইম রেসপন্সের একটা ম্যাথ আছে, তারপরে আবার আমরা
চ্যাপ্টার 3 এরর অ্যানালাইসিস থেকে শুরু করব আর কি। আচ্ছা, তো এইখানে দেখেন এই ম্যাথটাতে কি বলেছে, এই ম্যাথটাতে বলেছে দ্য ওপেন লুপ ট্রান্সফার ফাংশন অফ এ সার্ভো সিস্টেম উইথ ইউনিটি ফিডব্যাক ইজ গিভেন বাই। একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে একটা সার্ভো মোটরের, সার্ভো সিস্টেমের, উইথ ইউনিটি ফিডব্যাক। ইউনিটি ফিডব্যাক মানে ফিডব্যাক এলো এইচএসএল মান হলো 1। ওকে, এর বের করতে বলেছে ডিটারমাইন দ্য ড্যাম্পিং রেশিও মানে জেটার ভ্যালু, তারপরে হলো আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন মানে ওমেগা এন, and what is the percentage overshoot of this response for a to a unit step input. ওকে, তাহলে বের করতে বলেছে কি যেটা ওমেগা এন আর হলো আমাদের পার্সেন্টেজ ওভারশুট মানে হলো পার্সেন্ট ওভারশুট যেটা ই টু দি পাওয়ার মাইনাস পাই যেটা ডিভাইড বাই রুট ওভার 1 মানে যেটা স্কয়ার এটা। তো এখানে বলে দেওয়া আছে যে আমাদের ট্রান্সফার ফাংশনের সাথে ফিডব্যাক হলো ইউনিটি। তো ফিডব্যাক যদি ইউনিটি হয় তাহলে আমাদের জন্য ইকুয়েশন বের করাটা ইজি হয়ে যাবে আরো। তাহলে আমাদের একদমই যদি আপনারা লিখে দিতে চান তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন একদম এইভাবে লিখতে পারেন 1 প্লাস জিএস এইচএস ইকুয়াল টু 0 এটা লিখলেও হবে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তো আপনারা যদি বের করে নিতে চান এইভাবে করে ফিডব্যাকের মাধ্যমে সেটাও সম্ভব, সেটাও করতে পারেন। আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যদি 1 প্লাস জিএস এইচএস মানে নিচে যেটা থাকে আর কি জিএস ডিভাইড বাই 1 প্লাস জিএস এইচএস মানে আমরা সিএস বাই আরএস এর ক্ষেত্রে সূত্র যেটা লিখেছিলাম সিএস ডিভাইড বাই আরএস, আরএস ইজ ইকুয়ালস টু হলো জিএস ডিভাইড বাই 1 প্লাস এইচএস, জিএস ডিভাইড বাই 1 প্লাস এইচএস সরি 1 প্লাস জিএস এইচএস। তো এখানে আসলে একটা লক্ষণীয় বিষয় যেটা কেন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলা হলো, এটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এই কারণে বলা হলো কারণ এর ওমেগা এন এবং হলো যেটা এই দুইটা ভ্যালু নির্ধারণ করে যে আমাদের এই সেকেন্ড অর্ডার সিস্টেমটা রেসপন্স কেমন হবে। এটা আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে যেটার বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন ধরনের ইকুয়েশন আমাদের আসে, সরি কি বলে ফিগার আমাদের আসে। তো যেটার ভ্যালু যদি 0.1 হয় বা 0.1 থেকে শুরু করে মানে 0 থেকে বড় এবং 1 এর চেয়ে ছোট হলে এটা আন্ডার ড্যাম্পড হবে, আর 1 এর চেয়ে বড় হলে সেটা ওভার ড্যাম্পড, আর 1 এর সমান হলে এটা সেটা ক্রিটিক্যালি ড্যাম্পড, আর হলো নিচে চলে আসলে সেটা 0 হলে সেটা হলো আমাদের আনড্যাম্পড রেসপন্স। তো এই ধরনের রেসপন্স আমরা দেখে থাকি যে আসলে একটা সিস্টেম তার রেসপন্স গুলো কেমন হবে না হবে এসব যেটার ভ্যালু থেকে আমরা বের করতে পারি। তার মানে যেটাটা কোথা থেকে পাওয়া যায়, যেটাটা আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে পাওয়া যায়। তো এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের মধ্যেই লুকিয়ে আছে আসলে আমাদের কেমন ধরনের ক্যারেক্টার হবে এই আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে। তো এই আর কি এই জন্য বলা হয় এটাকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তো নিচের যে অংশটা আছে 1 প্লাস জিএসএইচএস জিএসএইচএস এটাকে আসলে আমরা বলে থাকি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটাকে ইকুয়াল টু 0 ধরা হয়, তো ওইখানে মানগুলো বসাই দিলে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা পেয়ে যাই আর কি। তো আপনাকে যদি বলা হয় কোশ্চেন করা হয় মানে ভাইবা কোশ্চেন করা হয় যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি বলেন, তখন আপনি বললেন 1 প্লাস জিএসএইচএস এটা হলো ইকুয়াল টু 0, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এখন যদি বলা হয় যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কেন বলা হচ্ছে, তখন আপনাকে বলতে হবে যে এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ড্যাম্পিং রেশিও এখানে থাকে, তাই এটাকে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দুইটা জিনিস এখানে পাওয়া যায়, এর ক্যারেক্টারিস্টিক্স বোঝা যায় আর কি। তো এগুলো হলো এখান থেকে ব্যাখ্যা। তো এইখান থেকে দেখা যাবে যে সবকিছু শেষ করে এসে দেখা যাচ্ছে এখানে 20 চলে এসেছে 20। তো 20 মানে হলো এটা ওমেগা এন স্কয়ার। তো 20 কে আমরা রুট ওভার করে দিতে পারি, রুট ওভার 20 ইজ ইকুয়ালস টু সামথিং যেটা আসে সেটাই হলো আমাদের ওমেগা এন। তো এখানে ওমেগা এন এর ভ্যালু ব্যবহার করেছি। ওকে, দেন হলো 2 যেটা ওমেগা এন এখান থেকে 7 এর ভ্যালু থেকে আমাদের হলো মান বের করে নিয়েছি আমরা আসলে, যেটা হবে সেটাই। এই তো এই ম্যাথে আর আলাদা করে কিছু নাই এখন, যেটার ভ্যালু আর সরি এই মানগুলো বের করে নিয়েছি, এই মাত্র তার কিছু নেই আলাদা করে। এমপি ইজ ইকুয়াল টু মানে ম্যাক্সিমাম ওভারশুট পার্সেন্টেজ ওভারশুট লেখা যায়, এমপি মানে ম্যাক্সিমাম ওভারশুট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস পাই যেটা, এটা আমি আপনাদেরকে একটু লিখে দেই, এখানে বোঝা যাচ্ছে না তো এটা একটু লেখা থাকুক ভিডিওতে। ই টু দি পাওয়ার মাইনাস উপরে হবে পাই আর হবে আচ্ছা মাইনাসটা এখানে দেই পাই যেটা ডিভাইডেড বাই মাইনাস আচ্ছা এটা স্কয়ার দিই। আচ্ছা তারপরে হলো নিচে কি লিখবেন, নিচেরটা দাঁড়ান অন্য কালার দিয়ে দেখেন। স্যার
অ্যাকচুয়ালি যেটাটা স্যার কিভাবে লিখে স্যার, যেটাটা এটা হলো যে রিসেন্টলি আমি দেখাই যেভাবে লিখে দেখেন, এটা হলো এদিকে আনেন, হ্যাঁ, এটা নিয়ে যান আবার এদিকে, নিয়ে এদিকে নিয়ে যান, এটা লিখলেই হবে। আসলে ওরা যেটা করছে এই বইতে এইভাবে করে দেওয়া আছে। তো আপনি যেটা করবেন এটা এদিকে আনবেন, তারপরে এদিকে নেবেন, হ্যাঁ। তারপরে এদিকে নেবেন, নিয়ে এটা এদিকে নিয়ে যাবেন, শেষ। আসলে এটা লিখলেই হলো, আসলে এটা তো আর ইয়ে নাই, বোঝা গেলেই হয়েছে। মোটামুটি একটু বুঝাতে হ্যাঁ, এটাই বোঝাতে পারলেই হয়েছে, এই আর কি। এটার যেটা বেটার হয় এরকম আর কি, আপনারা একটা লাইন নেবেন এরকম, নিয়ে এটা আনবেন এরকম, তারপরে এরকম, তারপরে এই, এটা যেটা। তো যাই হোক, এইটা গেল। এইখানে 1 মাই রুট ওভার হবে রুট ওভার 1 মাইনাস যেটা স্কয়ার, এরকম 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 যেটা স্কয়ার, এটা 100 এখানে নিয়ে দিয়ে নেবেন, তাহলে আপনাদের কনফিউশন হবে না। অনেকে আবার উপরে লিখে দিতে পারেন, তখন ভুল হয়ে যাবে। এখানে আসলে গুণ আকারে নিচে থাকে এটা, তো এই কারণে 100 আগে দিয়ে নেবেন, এটা ভালো। এই বইতে 100 পরে দেওয়া আছে, এটা দরকার নেই। তো যাই হোক, তো এইভাবে করে এটা হলো ম্যাক্সিমাম ওভারশুট বা পার্সেন্টেজ ওভারশুট বলি। পার্সেন্ট ওএস লিখলেও হয়, পার্সেন্ট ওএস লিখলেও হয়, এমপি লিখলেও হয়, আপনি যেটা পারেন আর কি, সমস্যা নেই। তো এখানে যেটার ভ্যালু পেয়ে গেলে এই মানগুলো বসাই দিবেন আর কি, শেষ। তো এগুলো তো বোঝাই গেল। এগুলো থেকে ম্যাথ সময় বিভিন্ন জবের পরীক্ষাগুলোতে আসে, তো এইগুলো একটু মনোযোগ সহকারে করবেন। আপনারা যদি ইন্টারনেটে অন্যান্য মানে বিভিন্ন কি বলে ইয়ের জবের পরীক্ষাগুলোর কোশ্চেন গুলো দেখেন, তাহলে এগুলো বের হবে আর কি, একটা না একটা। এরপরে আমরা যে চ্যাপ্টারটা করতে যাবো সেটাও ইম্পর্টেন্ট জবের পরীক্ষার জন্য। এটা হলো চ্যাপ্টার 3 এরর অ্যানালাইসিস। যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা দিবেন, অথবা মানে এই বইটা যে ধরনের পরীক্ষাগুলো হয় সেগুলোতে মোটামুটি কন্ট্রোল সিস্টেমে এই ধরনের ম্যাথগুলো আসে। তো চ্যাপ্টার 3 এরর অ্যানালাইসিস আমরা শুরু করব। এটা বই নাম্বার হলো, বই আমাদের ইয়েই অটোমেটিক কন্ট্রোল সিস্টেমই, ওই বইতেই চ্যাপ্টার 3 টা আমরা পড়বো। এখানে এরর অ্যানালাইসিস। তো এরর অ্যানালাইসিস করতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের সিস্টেমটা কোন ধরনের। এখানে একটু ভিন্ন ধরনের সিস্টেম আমরা তৈরি করে নেব। আসলে দেখেন, সিস্টেম আসলে ওই একই হয় সবগুলাই, আমরা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার বলে থাকি। এখানে হবে টাইপ 0, টাইপ 1, টাইপ 2, মনে রাখবেন। টাইপ 0, টাইপ 1, টাইপ 2। টাইপ 0 সিস্টেম কি? টাইপ 0 সিস্টেম হলো, এইখানে আপনারা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন, এটা হলো জিএসএইচএস। জিএসএইচএস এখানে আপনারা আমি একটা আগে দেখিয়েছিলাম 1 প্লাস জিএসএইচএস। জিএসএইচএস এটা হলো জিএইচ দিয়ে আমি বুঝাই, এটা ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের এই অংশটুকুকে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বলা হয়ে থাকে। এটা আপনাদেরকে যখন আমি ক্লোজ লুপ, ওপেন লুপ পড়িয়েছিলাম তখন এটা দেখিয়েছিলাম যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন কোনটা বা কতটুকু। তো যাই হোক, এটাকে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বলে যদি এই ধরনের কোনো ট্রান্সফার ফাংশন আপনার কাছে দেওয়া থাকে। এইচএস এর ভ্যালু 1 হতে পারে, মানে আমাদের ফিডব্যাক ইউনিটি হতে পারে। ওই ধরনের সিস্টেমে একটা ইকুয়েশন আপনাকে যদি এরকম করে ডিরাইভ করে দেওয়া থাকে, এটা আসলে তো এইভাবে দেওয়া থাকে না, অনেক সময় আপনাদের কিরকম দেওয়া থাকে, উপরে ধরেন আমরা পোল 0 যেরকম করে বের করি, এটা হলো আমাদের কে হলো আমাদের গেইন, এখানে 1 প্লাস এটা দিয়ে আমাদের জিরোস পেয়ে থাকবো, নিচে হলো পোল পেয়ে থাকবো, এরকম টাইপ আর কি যদি হয়। তাহলে দেখেন এইখানে এস এর উপরে যে পাওয়ার থাকবে, এস এর উপরে এখানে এম আছে, এই এম যদি থাকে, এম এর ভ্যালুটা যদি 0 হয়, তার মানে এস এর উপরে পাওয়ার যদি 0 হয়, এস এর উপরে পাওয়ার যদি 0 হয়, তাহলে এটাকে বলবো আমরা টাইপ 0 সিস্টেম। এটাকে বলবো টাইপ 0 সিস্টেম। এটা বলবো টাইপ 0 সিস্টেম। আর যদি এস এর পাওয়ার 1 হয়, এটাকে বলবো টাইপ 1 সিস্টেম। আর যদি এস এর ভ্যালু 2 হয়, তাহলে টাইপ 2 সিস্টেম। আসলে এটা ওই কিছুটা আলাদা আমাদের অর্ডারের সাথে। অর্ডার তো আমাদের 0th অর্ডার এরকম তো আমরা ইকুয়েশন বলি না সাধারণত, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার বলি। বাট এইখানে যে জিনিসটা আসবে সেটা হলো টাইপ 1, টাইপ 0, টাইপ 1, টাইপ 2। সো এরর অ্যানালাইসিসের জন্য আমাদের এরকম করে হিসাব করে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে এখানে এস থাকে না,
এখানে এজ থাকে না, মানে হলো যেসব ইয়ের ক্ষেত্রে মানে আমরা পোল পাবো হলো জিরোতে যেসব ইয়ের ক্ষেত্রে পোল পাবো সেগুলাই আসলে আমরা ধরে নিতে পারবো যে এগুলা হলো আমাদের এই এরর অ্যানালাইসিস, এগুলোর ক্ষেত্রে আমরা টাইপ 0, টাইপ 1, টাইপ 2 সিস্টেমে ফেলতে পারবো। যাই হোক, এস এর ভ্যালু এখানে 1 যদি হয়, এস এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা এখানে পাবো, পোল 0 পাবো। আবার যদি এস এর ভ্যালু 0 হয়ে যায় তখন কিন্তু আবার পোল 0 পাবো না, তখন পোল হবে 1 পাবো। তো যাই হোক, তো এরকম আর কি, সরি পোল 1 না, তো পোল তখন অন্য বাকিগুলোর জন্য পাবো, এটা তো 1ই থাকবে, 1 তো কনস্ট্যান্ট, তার কিছু না। তাহলে এখানে কি করেছে আসলে দেখেন, এইখানে যে জিনিসটা বের করেছে সেটা হলো যে আমাদের এরর অ্যানালাইসিস করার জন্য আমরা পুরো কন্ট্রোল সিস্টেমটাকে আবার একটু আলাদা করে সাজালাম। তো কন্ট্রোল সিস্টেম এখানে কয় ধরনের, এখানে হলো 3 ধরনের, টাইপ 0, টাইপ 1, টাইপ 2। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ টাইপ 0 সিস্টেম, তখন আপনাকে কোশ্চেনে অ্যানসার দিতে হবে যে স্যার যদি এর ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের যে আমাদের নিচের যেটা আছে, মানে হলো এটাকে বলা হয় ডিনোমিনেটরে যে এস এর পাওয়ার থাকবে, এস এর পাওয়ার যদি 0 হয় তাহলে এটাকে বলবো টাইপ 1, টাইপ 0 সিস্টেম। আর যদি এস এর পাওয়ার 1 হয় তাহলে এটাকে বলবো টাইপ 1 সিস্টেম। আর যদি এস এর পাওয়ার 2 হয় তাহলে এটাকে বলবো টাইপ 2 সিস্টেম। এই তিনটা টাইপই আসলে দেখানো হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এরকম টাইপ 1, টাইপ 2, টাইপ 0, টাইপ 1, টাইপ 2 সিস্টেম আমাদের আছে। এই সিস্টেমগুলোকে আমরা কি করব, এই এরর অ্যানালাইসিসে কাজে লাগাবো। তো এটা দেখেন ডিনোমিনেটর এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এই ইয়েগুলো হয়ে থাকে। তো এসব আসলে এটা হলো এরকম যে আমরা এস এর ভ্যালু যখন 0 হবে তখন আমাদের কোনো পোল যেগুলো আছে আমাদের 0 ছাড়া পোল পাবো। আবার এস এর ভ্যালু যদি 1 হয় তখন আমরা একটা 0তে একটা পোল পাবো, মূল বিন্দুতে অরিজিনে একটা পোল পাবো। আবার এস এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা এটাও ক্ষেত্রে অরিজিনে একটা পোল পাবো। তো এই জিনিসগুলো আর কি, তো এগুলোর উপর ভিত্তি করে আসলে আমাদের এই টাইপ 0, টাইপ 1, টাইপ 2 সিস্টেম আসলে তৈরি করা। ওকে, তো এটা আমাদের এরর অ্যানালাইসিস এর জন্য কাজে লাগবে। এরর অ্যানালাইসিস কিসের এরর অ্যানালাইসিস করছি আমরা এখানে? আমরা তখন বুঝলাম যে এই আমাদের কন্ট্রোল সিস্টেমের ক্লাসিফিকেশন এরকম করে করলাম, আমরা টাইপ 0, টাইপ 1, টাইপ 2 সিস্টেম হিসেবে করলাম। ওকে, তাহলে দেখেন, আচ্ছা এখানে একটা জিনিস বলে নেই, একটু পোলগুলা দেখেন, এস এখানে পোলগুলা দেখেই বুঝতে পারতেছেন 1 প্লাস এসটিএ এরকম যদি থাকে, 1 প্লাস এসটিএ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এস এর ভ্যালু বের করতে পারবেন না। এটা এস ইজ ইকুয়াল টু হবে কি, এস ইজ ইকুয়াল টু হবে হলো এইখানে চলে যাবে -1 ডিভাইড বাই টি, এটা হয়ে যাবে আমাদের পোল। তো যাই হোক, এগুলো বের করতে পারবেন, এগুলো আপনারা শিখেছেন, তো এগুলো নিয়ে কথা বলি। তাহলে এখন আমাদের কাজ হলো আমরা কন্ট্রোল সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করে নিলাম, টাইপ 0, টাইপ 1, টাইপ 2। কেন? সেটা কারণ হলো আমাদের এরর অ্যানালাইসিস করব আমরা। ওকে, দেন এরর অ্যানালাইসিস, এখানে আসলে কি ধরনের এরর আমরা অ্যানালাইসিস করব? এটা হলো স্টেডি স্টেট এরর। আপনাদেরকে আমি শিখিয়েছিলাম যে যখন আমরা টাইম রেসপন্স দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের রেসপন্স হলো দুই ধরনের, একটা হলো ট্রানজিয়েন্ট রেসপন্স আর একটা হলো স্টেডি স্টেট রেসপন্স। বাট স্টেডি স্টেট রেসপন্সে কি হয় না, আমাদের যেটা আমাদের পাওয়ার কথা আউটপুটে সেটা একদম সরাসরি পাওয়া যাচ্ছে না, একটু কম বেশি পাওয়া যায় আর কি। তো এই যে কম যে পাওয়া গেল, এই কম অংশটুকুকেই স্টেডি স্টেট অংশে যদি থাকে সেটাকে বলা হবে স্টেডি স্টেট এরর। তো ওই স্টেডি স্টেট এররটাকে আমরা এখানে কি করব, অ্যানালাইসিস করব। তাহলে কার কার জন্য অ্যানালাইসিস করব? টাইপ 0, টাইপ 1, টাইপ 2 সিস্টেমের জন্য, এবং প্রত্যেকটার জন্য আবার তিনটা কি করব, তিনটা ইনপুট আমরা ব্যবহার করব। এখন মনে করেন টাইপ 0 সিস্টেম আছে, টাইপ 0 সিস্টেমের জন্য আমরা কি ইনপুট ব্যবহার করব? ইউনিট স্টেপ, ইউনিট র‍্যাম্প আর প্যারাবোলিক। আবার টাইপ 2 এর জন্য ইউনিট স্টেপ, ইউনিট র‍্যাম্প, প্যারাবোলিক। আবার টাইপ 1 এর জন্য ইউনিট স্টেপ, ইউনিট র‍্যাম্প, প্যারাবোলিক সিস্টেম আমরা ব্যবহার করব, প্যারাবোলিক ইনপুট আমরা ব্যবহার করব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কি বলে, আমাদের টাইপ কন্ট্রোল সিস্টেমের টাইপ হলো কয় ধরনের? 3 ধরনের। আর এই 3 ধরনের টাইপের মধ্যে থেকে আমরা এরর পাবো কয়টা? 3টার জন্য আবার 9টা আমরা এরর পাবো। ওকে, 9টা এররের মধ্যে অনেকগুলো আবার ইনফিনিটি হয়ে যাবে, অনেকগুলো জিরো থাকবে, আলটিমেট আমাদের পাওয়া যাবে 3টাই। তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেই ব্যাপারটা কি পাওয়া যাবে সামনে বা কি আসছে আমাদের জন্য। সেটা হলো টাইপ 0 সিস্টেমের জন্য টাইপ 0 আমরা যদি হিসাব করে নেই, টাইপ 0 এর জন্য আমরা পাবো হলো শুধুমাত্র ইউনিট স্টেপের যে এররটা আছে, ইউনিট স্টেপের এরর। ওকে, টাইপ 1 এর জন্য পাবো র‍্যাম্পের জন্য যে এররটা হবে, শুধু র‍্যাম্পটা পাবো আর কি ইন টাইপ 1।
আর অন্যগুলা হয় 0 না হয় ইনফিনিটি। এটা হলো র্যাম্প, ইউনিট র্যাম্প। আচ্ছা, মানে সবগুলাই থাকবে, বাট এগুলোর জন্য মান পাবো আর কি। আবার টাইপ 2 এটার জন্য পাবো হলো প্যারাবোলিক একটা। তো এটা হলো একটু সহজ হয়ে যায় আসলে, তাহলে দেখা যায় যে আপনাদের একটু মাথায় রাখার চিন্তা একটু কমে যায় আর কি। টাইপ 0, টাইপ 1, টাইপ 2 এর ক্ষেত্রে ওই ইউনিট র্যাম্প, ইউনিট স্টেপ, প্রথমটা ইউনিট স্টেপ, তারপর ইউনিট র্যাম্প, তারপরে হলো ইউনিট প্যারাবোলিকের ক্ষেত্রে পাওয়া যায়। তো এখানে আসলে ইউনিট র্যাম্প কেন পাওয়া গেল, দেখেন টাইপ 0 সিস্টেম তো, তো আমরা যদি ইউনিট র্যাম্প হিসাব করি এটা 1 হিসাব করা যায় আর কি, 1 প্লাস সামথিং হয়তো এটা এখানে আসবে আর কি। আর টাইপ 1 এর ক্ষেত্রে আমরা জানি কি, ওই যে আমরা র্যাম্পের ক্ষেত্রে জানি হলো টি, শুধু টি ব্যবহার করা হয়, অথবা 1/s² ব্যবহার করা হয়। আর ইউনিট র্যাম্পের ক্ষেত্রে এস ব্যবহার করা হয়। সো ওই হিসাবে আর কি এসটা হলো একদম মানে 1 আমাদের টাইম ডোমেইনে, আর হলো ইউনিট র্যাম্পের ক্ষেত্রে এটা হলো 1/s² অথবা টি, আর হলো টাইপ 2 এর ক্ষেত্রে এটা হলো টি² দিয়ে বোঝানো হয়। তো আপনারা মনে রাখবেন যে আমাদের কন্ট্রোল সিস্টেম হলো টাইপ কয় ধরনের, কন্ট্রোল সিস্টেমের টাইপ আমাদের 3 ধরনের, বাট এই 3 ধরনের টাইপেরই আবার 3টা করে এরর। এখানে এখন প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা এরর পাবো, তাই না? স্টেডি স্টেট এরর পাবো না। যেমন ধরেন আমরা যদি ইনপুট দেই, ইউনিট স্টেপ ইনপুট দিলাম, তো আমরা আউটপুট কি পেলাম, আউটপুট আমরা ওই হিসেবে পেলাম না, তাহলে ওর জন্য ইউনিট স্টেপে একটা এরর থাকবে। আবার এর মধ্যে কোন একটা সিস্টেমে আমরা দিলাম র্যাম্প, র্যাম্প দেওয়ার ফলে দেখা গেল ওইখানে র্যাম্পটা ঠিক মতো পেলাম না, তাহলে ওইখানে কি হবে, ওইখানে একটা এরর থাকবে স্টেডি স্টেটে। তো এইরকম আর কি। তো এইখানে দেখা গেছে যে আমরা অ্যানালাইসিস করে দেখেছি টাইপ 0-তে, টাইপ 0-এর ক্ষেত্রে পাওয়া যায় ইউনিট স্টেপ ইনপুটের জন্য, আর টাইপ 1 এর ক্ষেত্রে র্যাম্পের ইনপুটের জন্য, আর টাইপ 2-তে পাওয়া যায় প্যারাবোলিক ইনপুটের জন্য আমাদের এরর পাওয়া যায় আর কি। এই আর বাকিগুলো হয় ইনফিনিটি হয়, না হয় 0 হয়, কোনো এরর পাওয়া যায় না, অথবা অনেক বেশি এরর থাকে, ইনফিনিট পরিমাণ। তো ওগুলো সাধারণত আমরা ক্যালকুলেট করি না, আমাদের দেখা গেল এগুলো সবগুলোই ক্যালকুলেট করে দেখাইতে হবে যে কোনটা ইনফিনিটি কোনটা 0, বাট সাধারণত মান পাওয়া যায় আমাদের এই কয়েকটার জন্য, এই স্পেসিফিক কয়েকটা। ওকে, এটা হলো প্যারাবোলিক। তো এগুলো একটু মনে রাখতে হবে আর কি, এগুলো জিনিসগুলো মনে রেখে ক্লাসে গেলে তাহলে আর সমস্যা হবে না আর কি। এই আচ্ছা, তারপরে আমরা একটু আগাই সামনের দিকে। আচ্ছা, এখানে স্টেডি স্টেট এরর নামে একটা কথা বলেছে, তো আপনাদের আমি সংজ্ঞা পড়িয়েছিলাম, তো সংজ্ঞা থেকে তো আর সবকিছু হয় না, আমাদের সংজ্ঞার সাথে সাথে এর ইকুয়েশনটাও লাগবে, যে ইকুয়েশনটা আসলে দেখতে কেমন হয়। ওকে, তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। আমি একটু সবকিছু আলাদা গুলো একটু মুছে দেই, তাহলে আপনাদের জন্য একটু কনসেন্ট্রেশন সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন স্টেডি স্টেট এরর দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে কি দেখেন। আচ্ছা, তার আগে আমরা আগে এই পাশে ডান পাশের যে ইয়েটা আছে এটা দেখে নেই। ইএস এটা হলো আমাদের এরর সিগন্যাল, এটা আপনারা জানেন অ্যাকচুয়েটিং সিগন্যাল বলা হয় এটাকে। এখানে হলো ইনপুট যাচ্ছে, এখানে ফিডব্যাক আসতেছে, ফিডব্যাকটা কি এইচএস পরিমাণ ফিডব্যাক আসছে, এটা জিএস, এটা হলো সিএস, হলো আমাদের আউটপুট। ওকে, তো এখান থেকে আমরা ও ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম যদি আমরা চিন্তা করি, এইখানে দেখা হয়েছে দেখতেছি আমরা এটা, যে আমরা যদি এই এররটা চিন্তা করি একদম, তাহলে দেখেন ইনপুট এবং আউটপুটের যে এখানে আমরা সংজ্ঞা লিখেছি, ইনপুট এবং আউটপুট সিস্টেম ডিউরিং স্টেডি স্টেট, এইসব কিছু হাবিজাবি লিখে আমাদের এখানে নিয়ে গেছে যে ইয়া হবে, যা হবে সেটা আমাদের স্টেডি স্টেট এরর, মানে আউটপুট আর ইনপুটের মধ্যে যে পার্থক্য থাকবে সেটাই। আচ্ছা, ওকে, দেন আমরা এখানে 3.1 থেকে আমরা একটা জিনিসে আসতে পারি, আমরা যদি এইটার ক্ষেত্রে বের করি। আচ্ছা, এটাকে এরকম করে লিখছে। আচ্ছা, এটা না দেখে আপনাদের একটা সূত্রের মধ্যে নিয়ে যাই ডিরেক্ট, একটু ওয়েট করেন সবাই। আপনাদেরকে দেখিয়েছিলাম
সমস্যা নেই, এটা জানার জন্য জাস্ট শুধু ওইটা ওইখান থেকে বললেই হবে। এটা আবার বিভ্রান্ত হওয়ার কিছু নাই যে আরেক জায়গা থেকে কেন আসছে, এরকম কিছু না। বই এটা, সমস্যা নেই। আচ্ছা, ওকে। এখানে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে দেখেন একটা বিষয় এখানে আসবে, আমি একটু এখানে আসতে চাচ্ছি এই কারণেই। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম যখন আপনাদের পড়িয়েছিলাম তখন এরকম একটা জিনিস আপনাদের দেখিয়েছিলাম আমি। আরএস ইনপুট ছিল, এখানে ইএস অ্যাকচুয়েটিং সিগন্যাল ছিল, এই যে ইএস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়েটিং সিগন্যাল অর এরর সিগন্যাল। তো এরর সিগন্যাল যদি ইএস হয় তাহলে ইএস টা নিয়েই তো আমাদের এখানে কাজ করতে হবে। তো এরর সিগন্যাল যেহেতু আমরা বের করব, তো এটা বের করার জন্য দেখেন আমাদের এখানে কিছু মানে আমাদের ইএস ইজ ইকুয়াল টু আরএস মাইনাস বিএস এরকম একটা কিছু আমাদের ক্যালকুলেশন করে টোরে বিএস বাই ইএস ইজ ইকুয়াল টু জিএস এইচএস এরকম একটা ইকুয়েশনে আসতে হয়েছিল। তো এরকম একটা ইকুয়েশনে যদি আসতে হয় দেখেন এখান থেকে ইএস বাই আরএস এরকম একটা জিনিস আমরা বের করতে পেরেছিলাম। তো আপনাদের যদি কারো আগ্রহ থেকে থাকে তাহলে এখান থেকে এটা দেখে এসে পড়তে পারেন। তাহলে আমাদের যেরকম ফিডব্যাকের মতো সিএস বাই আরএস ইজ ইকুয়াল টু জিএস ডিভাইড বাই 1 প্লাস জিএস এইচএস হয়, বাট এখানে কিন্তু আমাদের আর ওই জিনিসটা নাই, জাস্ট শুধুমাত্র উপরের জিএস টা নাই। তাহলে কি হবে, ইএস এরর কে ডিভাইড করতে হবে আমাদের ইনপুট দিয়ে ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস জিএস এইচএস। এটা আমাদের এই পেজটাতে আছে, খুবই ভালো করে এই জিনিসটা ব্যাখ্যা করা আছে এখানে। আপনারা জাস্ট একটু চোখ যদি বলান তাহলে আপনারা এই জিনিসটা এখান থেকে মানে কিভাবে আসলো এটা এখান থেকে বের করতে পারবেন। তো আপনাদের কাছে আমার ইয়ে থাকলো, আপনাদের কাজ থাকলো, এটা আপনারা নিজেরা দেখবেন, দেখে যদি না বোঝেন সেক্ষেত্রে আমাকে আবার বলবেন যে স্যার আমরা তো এটা করলাম ওটা বুঝি নাই আর কি। তো না বোঝার কিছু নাই, আমি এটুকু এনশিওর করতে পারি, সহজ একদম। তো তারপরেও যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন এখান থেকে। তো আমরা ওই জন্যই এখানে এররের যে আমাদের ইয়েটা আছে, ইকুয়েশনটা আছে এরর রেশিও, এই যেটা বলেছে এরর রেশিও ইএস ডিভাইড বাই আরএস ইজ ইকুয়াল টু এরর রেশিও ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস জিএইচএস, এটাকে আমরা ইউজ করব সেখানে। তো এটাকে যদি আমরা এখানে ইউজ করতে তাহলে সূত্রটা কি আমি একটু আপনাদেরকে একটু চিহ্নিত করে দিই। এটা আমাদের সূত্র, ES by RS is equals to error ratio is equal to 1 divided by 1 plus GSHS. জাস্ট এখানে পার্থক্য আমাদের ফিডব্যাকের সূত্রের সাথে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো জাস্ট এখানে দেখেন 1 উপরে হলো 1 আছে আর এখানে হলো GS, মানে ওই ফিডব্যাকের ক্ষেত্রে GS থাকে আর এখানে 1 ব্যবহার করা হয়েছে এই। আর এরর রেশিওটা কি, অবশ্যই উপরে এরর থাকবে আউটপুট হিসেবে আর নিচে থাকবে ইনপুট হিসেবে RS। এই এরকম যদি থাকে তাহলে আমরা এখান থেকে এরর রেশিও বা আমরা আমাদের এররটা বের করতে পারবো এরর রেশিও থেকে। তো এরর রেশিও থেকে এরর কিভাবে বের করা যায় সেটা নিয়ে আমরা এখন আমাদের ওই মেইন যে শীট আছে সেটাতে চলে যাই। এটা হলো অটোমেটিক কন্ট্রোল সিস্টেম হাসান সাইদের বইয়ের 35 নাম্বার পেজ, আপনারা যদি পড়তে চান 34-35 আপনাদের কাছে বই আছে, 34 এবং 35 নাম্বার পেজে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে হাউ টু ডিটারমাইন দ্য এরর রেশিও। ওকে, তো এখানে দেখেন একটা ক্লোজ লুপ সিস্টেমের যে এরর রেশিওটা আছে সেটা হলো ES বাই RS ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস GSHS। এখন এখানে RS টা দেখেন কেন আমাদের RS টা লাগবে, RS মানে ইনপুট। ওকে, আপনাদেরকে আমি যেরকম বললাম টাইপ 0 সিস্টেমের জন্য তিনটা ইনপুটই থাকতে পারে। আমি আপনার হাতের আঙ্গুলের মধ্যে চিন্তা করেন, প্রথমে আমাদের তিনটা গিট আছে, মানে তিনটা পার্ট আছে, আপনারা একটা একটা করে চিন্তা করবেন। টাইপ 0 সিস্টেমের জন্য আমরা প্রথমটা ধরে নিলাম, এটা হলো ইউনিট স্টেপ। টাইপ 0 সিস্টেমের জন্য ইউনিট র্যাম্প, টাইপ 0 সিস্টেমের জন্য ইউনিট প্যারাবোলিক, এই তিনটাই আমরা টেস্ট করব। সুতরাং তিনটাই যদি টেস্ট করি তাহলে আমাদের এখানে RS এর ভ্যালু প্রত্যেকবারে কিন্তু তিনটা আলাদা আলাদা ভ্যালু আসবে আমাদের। একবার হবে কি RS এর ভ্যালু যদি আমরা ইউনিট স্টেপ দেই তাহলে 1/s, আর একবার হবে 1/s স্কয়ার, আর একবার হবে 1/s কিউব। এই তিনটা ভ্যালু আমাদের এখানে আসতেছে। তাহলে তিনটা ভ্যালু আসলে তিন রকমের এরর রেশিও এরর পাবো। তো তিন রকমের এররই আমরা এখানে দেখব। তো এই জিনিসটাই হলো আমাদের এরর এর অ্যানালাইসিস। তো এখানে দেখেন আমরা কি করেছি, এখানে ES এর ভ্যালু RS এটা নিয়ে এসেছে। ওকে, ES এখানে এটাকে কি বলে এটাকে, এটা সূত্র হলো স্টেডি স্টেট এররের যে ফাইনাল ভ্যালু থিওরেমের মাধ্যমে একটা সূত্র আছে। ফাইনাল ভ্যালু থিওরেমটা আপনারা নিজেরা ইন্টারনেটে দেখেন, তো এটা আমরা এখানে না পড়ি। ESS ইকুয়াল টু হবে লিমিট s টেন্ডস টু t টেন্ডস টু ইনফিনিটি, এটা হলো t এর ক্ষেত্রে আর কি, e অফ t এরকম। এটা হলো ফাইনাল ভ্যালু থিওরেম। তো ফাইনাল ভ্যালু থিওরেম থেকে তো আমাদের টাইম ডোমেইনে তো আমরা নিব না, এটাকে আমরা কিসে নিয়ে যাব, আমরা হলো
কি বলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাবো। সো ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেলে ইএসএস হবে স্টেডি স্টেট এরর ইজ ইকুয়াল টু হবে কি লিমিট s টেন্ডস টু ইনফিনিটি, s টেন্ডস টু 0, t টেন্ডস টু ইনফিনিটি হলে s টেন্ডস টু 0 হবে, s টেন্ডস টু 0। আর এখানে ইটি এর ক্ষেত্রে লিখতে হবে ওই যে s, এই যে es আসবে e এর জায়গায়, ইটি এর জায়গায়, এবং একটা s গুণ হবে এখানে s ইনটু es। এটা ফাইনাল ভ্যালু থিওরেমের মাধ্যমে আনা নিয়ে আসা যায় আর কি। আপনারা এইটুকু মনে রাখলে হবে s ইনটু es। জাস্ট মনে রাখবেন যে এটা আমরা পেলাম কোথা থেকে, ফাইনাল ভ্যালু থিওরেম থেকে। ওকে, তো ফাইনাল ভ্যালু থিওরেম থেকে আমরা পেলাম es is equal to limit t tends to infinity et equal to limit s tends to 0 s into es। মানে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেমন ধরেন t is equal to infinity, এখানে যদি বসাই তাহলে এরকম কি হবে না হবে মান আমরা দেখব। আর এখানে s tends to infinity, এটা হবে s tends to infinity। এটা দেখতে হয়তো আপনাদের কাছে একটু কষ্ট হতে পারে, তো আমি এগুলো লিখিয়ে দিলাম এই জন্য। s tends to 0 s into es এরকম। তো এখন es যাই পাবেন এটা এখানে বসাবেন, বসায়ে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা মান বের করতে পারবো। এটা হোক আপনার টাইপ 0, টাইপ 1, টাইপ 2, যেটাই হোক সিস্টেম, ওই সিস্টেমের ভ্যালু আমরা বের করতে পারবো। তো টাইপ 1, টাইপ 2, টাইপ 1, টাইপ 0, টাইপ 2 এগুলা কিভাবে বের করব? এই যে জিএস আছে, এই জিএস এর মান বসায় দিলেই অটোমেটিক বের হয়ে যাবে, ওটা আপনার টেনশন করার কিছু নাই। আপনাকে যদি বলা যায় জিএস এর ভ্যালু যেরকম বলে দিতে হবে, আপনি জানেনই জিএস এর মানের উপর ডিপেন্ড করেই তো আমরা বের করতে পারি কিভাবে এটা টাইপ 1, টাইপ 2, টাইপ 0 হয় কিনা, এটা আমরা বের করতে পারি। তো যাই হোক, তো আমাদের এখানে যে জিনিসটা জানার সেটা হলো আমাদের ইএস এর ভ্যালুটা, ইএসএস এর ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি s টেন্ডস টু 0, এখানে s ইনটু rs ডিভাইড 1 প্লাস gs hs। তো hs টা সাধারণত এখানে ইউনিটি ফিডব্যাক যদি আমরা ব্যবহার করি তাহলে 1 হয়ে যাবে hs এর ভ্যালু। এটাই 1 নিয়ে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনাকে কেমন কোশ্চেন দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে। ও এই পর্যন্ত আপাতত থাকুক, আপনারা একটা ব্রেক নেন, অনেকক্ষণ পড়া হয়ে গেছে আসলে। ব্রেকের পরে এসে আমরা স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট সম্পর্কে পড়ব। আর আপনাদের আমি ওই তো আপনাদেরকে যে সময় বলেছিলাম যে এখানে আমাদের কয়েকটা এরর কোএফিসিয়েন্ট আছে, তো এরর কোএফিসিয়েন্ট গুলো আমরা দেখি। তো আগে 3 ধরনের এরর কোএফিসিয়েন্ট আছে। আসলে এটা নির্ধারণ করা হয় ধরেন ইউনিট স্টেপের জন্য। এরর কোএফিসিয়েন্ট 3 ধরনের, তো প্রত্যেকটা এররের প্রত্যেকটা টাইপ সিস্টেমেরই এরকম আলাদা আলাদা এরর কোএফিসিয়েন্ট থাকবে। আচ্ছা, তো মানে সরি, প্রত্যেকটা টাইপেরই টাইপ কন্ট্রোল সিস্টেমেরই 3টাই কোএফিসিয়েন্ট আমাদের থাকবে। আর ফর ইউনিট স্টেপের জন্য স্ট্যাটিক পজিশন কোএফিসিয়েন্ট, এখানে একটা খুব মজার একটা বিষয় আছে, আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি। স্ট্যাটিক এরর দেখেন, স্ট্যাটিক পজিশন এরর কোএফিসিয়েন্ট এটা হলো স্ট্যাটিক ভেলোসিটি, তারপরে আসবে হলো স্ট্যাটিক অ্যাক্সিলারেশন কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে আপনাদের আমি বলি কেপি একটা, কে ভি একটা ভেলোসিটি, কে এ একটা। কেপি মানে পজিশন, এটাকে যদি আমরা এক্স হিসেবে চিহ্নিত করি, ধরেন এটা হলো এক্স স্কয়ার কেভি, আর এটা ধরেন এক্স কিউব, এই টাইপ আর কি। ওকে, তো এটা আসলে কিভাবে দেখানো যায়, যেমন ধরেন কেপি এটা হলো যদি আমরা 1 ধরে নেই, 1 এটা এই কারণে এটা হলো ইউনিট স্টেপ। আর আমরা নরমাল জানি কি 1 মানে হলো এখানে সরি এটা না দিয়ে এটা কেপি এর জন্য 1/s মানে ইউনিট স্টেপের জন্য 1/s পাই, তারপর হলো 1/s স্কয়ার, আর এটা 1/s কিউব। এই কারণে আসলে এইভাবে লিখে থাকে আর কি বিষয়গুলো। তো যাই হোক, আমি এটা এইভাবে কোনো মনে রাখছিলাম আমি স্টুডেন্ট থাকাকালীন। তো এরকম যে আমাদের পজিশন মানে হলো কোনো একটা জিনিস কত দূরত্ব অতিক্রম করলো, এটা আমরা জানি ওইখান থেকে। তো বাট এখানে পজিশন কোএফিসিয়েন্ট বলতে, পজিশন এরর, স্ট্যাটিক পজিশন এরর বলতে যেটা বোঝানো হয় সেটা হলো কেপি দিয়ে বোঝানো হয় আর কি। তো এখানে ওটা সূত্র টুত্র সবকিছু আমরা বের করব। তো আমি যেভাবে মনে রাখি সেটা হলো এটা পাওয়া যায়, স্ট্যাটিক পজিশন কোএফিসিয়েন্টটা পাওয়া যায় শুধুমাত্র ইউনিট স্টেপের জন্য। তো ইউনিট স্টেপের জন্য যদি এটা পাওয়া যায় তাহলে আমরা কেভি এর ক্ষেত্রে পাচ্ছি ইউনিট র্যাম্পের জন্য, আর কে টা পাচ্ছি হলো আমরা ইউনিট প্যারাবোলিকের জন্য। এসব জিনিসগুলো মনে রাখবেন। তো এটা আমি কিভাবে মনে রাখছি দেখেন, আমি মনে রাখছি পজিশন তার মানে এটা ইউনিট স্টেপ মানে একদম নিচের দিকের, তারপরে একটা স্কয়ার একটা এস বাড়বে 1/s স্কয়ার হবে, এটা হবে কেভি মানে ভেলোসিটির জন্য।
তার মানে একটা স্কোয়ার বাড়া মানে কি, এটা র্যাম্প। আরেকটা হলো কে, তার মানে আরেকটা এস বাড়া মানে হলো এটা হলো আমাদের কি, র্যাম্প, সরি প্যারাবোলিক। এই তিনটা মনে রাখবেন। তো এই আর কি এখান থেকে এটা বের করেছে। তো আমরা জানি এটা এরর কোএফিসিয়েন্ট, এটা ইএসএস ইজ ইকুয়ালস টু লিমিট এস টেন্ডস টু 0। তার মানে স্যার এই তিন ধরনের ক্ষেত্রে এই তিন রকমের হচ্ছে কনস্ট্যান্ট ব্যবহার হয়, কোএফিসিয়েন্ট ব্যবহার হবে। হ্যাঁ হ্যাঁ, টাইপ 0 এর ক্ষেত্রে, সরি টাইপ না, এখানে টাইপ 0, টাইপ 1, টাইপ 2 আসবে না এখানে, এখন আসবে না এখানে যেটা আসবে সেটা হলো যে আমাদের ওই কোন ধরনের আপনি ইয়ে ব্যবহার করতেছেন, ইনপুট ব্যবহার করতেছেন। যদি ইউনিট স্টেপ ইনপুট ব্যবহার করেন তাহলে অবশ্যই কি পাবেন, কে এ, সরি কেপি পজিশন। আর যদি ইউনিট র্যাম্প ব্যবহার করেন তাহলে সেটা হবে কেভি। আর যদি ইউনিট প্যারাবোলিক ইউজ করেন তাহলে সেটা হবে কে এ। এরর কোএফিসিয়েন্ট ব্যবহার করা হয়। আসলে এরর কোএফিসিয়েন্টটা কি হয় জানেন, ওই এরর তৈরিতে মানে ব্যবহার করা হয় আর কি, এরর কোএফিসিয়েন্ট গুলা মানে এরর বের করতে ব্যবহার করা হয়। তো এটাই আমরা দেখবো কিভাবে বের করা হয়, একটা জিনিস দেখলে বুঝতে পারবেন। এখানে ESS is equals to limit s tends to 0 s into rs divided by 1 plus GSHS। এটা আমরা আগে থেকে জানি, এটা হলো আমাদের এররের হলো এটা কি বলবো, আমাদের এররের ইকুয়েশন, ESS স্টেডি স্টেট এররের ইকুয়েশন। তো এখানে rs এর ভ্যালুটা আমরা এখানে বসাবো 1 by s, এখানে rs এর ভ্যালুটা বসাবো। তো 1 by s rs এর ভ্যালুটা বসালে এখানে একটা s আছে আগে থেকে আর নিচে আরেকটা s হয়ে গেল। তাহলে এই দুইটা এস কাটা যাবে, কাটা গিয়ে থাকবে কি 1 ডিভাইডেড বাই, কাটা গিয়ে কি হবে আমি একটু এখানে লিখি। আচ্ছা আমি এটা আপনাদের জন্য আলাদা করে লিখে দেখাই তাহলে বেটার হবে মেবি। আচ্ছা আমি এই অংশটুকুতে একটু লিখে দেখাচ্ছি, দেখেন রেড কালার দিয়ে দেখাই। ESS ইজ ইকুয়াল টু হলো লিমিট s tends to 0 s into rs divided by GSHS 1 plus GSHS 1 plus GS, আচ্ছা GH লিখলাম শুধু GSHS এর জায়গায়। ওকে, দেন এটাকে আমরা লিমিট s tends to 0, r এর জায়গায় আমরা বসাবো কি, r এর জায়গায় বসাবো 1 by s, r 1 by s কারণ ইউনিট স্টেপ, আর এটা 1 plus GH লেখেন সমস্যা নেই। ওকে, দেন এটার পরে আসবে কি লিমিট s tends to 0 s into 1 by s into 1 divided by 1 plus GH। তো এখান থেকে আসার পরে আমাদের SS কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কি লিমিট s tends to 0, সরি এটা তো ইয়ে হবে না, s tends to 0 এটা থাকবে 1 divided by 1 plus GH। তাহলে দেখেন এখন এই G আর H এর মধ্যে শুধুমাত্র S মানে S টা আছে, আমাদের টাইম ডোমেইন ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে S এটা আছে। সো আমরা 1 এর মধ্যে তো আর নাই, এখানে তো আমরা S এর ভ্যালু বসাতে পারবো না। সো এটা এই কারণে এরকম লেখা হয় 1, এটা 1 এরকমই থাকে প্লাস লিমিট s tends to 0 GSHS GH। এটা আসলে আমাদের কি হলো দেখেন, কারণ GS এটা হলো s এর একটা ফাংশন, G এই h টাও একটা s এর ফাংশন আমরা জানি, রেগুলার ট্রান্সফার ফাংশন, তাই আমাদের এখানে s এর ভ্যালু থাকবেই, s থাকবেই। তো আমরা s এর ভ্যালু বসাতে হবে, s tends to 0 মানে কি s 0 এর কাছাকাছি, এটা মনে রাখবেন। tends to এরকম তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় tends to কোনো কিছুর কাছাকাছি। যদি আপনাকে বলা হয় যে এখানে আজকে আমাদের রুমের টেম্পারেচার হলো 25 ডিগ্রির কাছাকাছি, তাহলে আমরা লিখবো কি রুম টেম্পারেচার যদি লিখি RT is tends to 25 এরকম আর কি। কথাটা বুঝতে পেরেছেন? তো আমরা এখানে এই কারণে লিখি s tends to 0, অথবা এখানে লেখা হয়েছিল t tends to infinity, মানে t ইনফিনিটির কাছাকাছি মানে খুবই বেশি আর কি। টিটা যদি বেশি হয় তাহলে কি হবে, না এরকম ফাইনাল ভ্যালু থিওরামের মধ্যে আছে, আপনারা একটু দেখে নিতে পারবেন। ওকে,
দেন এটা হলো আমাদের এরকম। তাহলে জি এর মধ্যে আর এইচ এর মধ্যে যদি থাকে এবং 1 এর মধ্যে তো আর কিছু নাই, এখানে তো কোনো এস টেস কিছু নাই, তাহলে এখানে তো এস এর ভ্যালু আমরা বসাতে পারবো না, এস এর কোনো মান বসাতে পারবো না। সো আমরা লিখবো 1 প্লাস লিমিট এস টেন্ডস টু 0 জিএইচ। তাহলে দেখা যাচ্ছে যে যদি আমরা একটা এটাকে কি বলে যদি ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ রেসপন্স আমরা কোথাও দেই, ইউনিট স্টেপ রেসপন্স সরি ইউনিট স্টেপ ইনপুট আমরা কোথাও দেই, তাহলে যে এররটা আসবে এটা তো ইএসএস, তাই না? এররটা যে আসলো, এই এররটার মধ্যে দুইটা পার্ট হয়ে গেল, একটা কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট এখানে s টেন্ডস টু 0 gh, এরকম একটা পার্ট হয়ে গেল। তাহলে এটা 1 তো 1 ই থাকবে, আর এই লিমিট s টেন্ডস টু 0 gh এটাকে বলা হবে kp। বুঝতে পেরেছেন? এটাকে বলা হবে কি kp, এই অংশটুকুকে বলা হবে kp। তাহলে কোন অংশটুকুকে, এই লিমিট s টেন্ডস টু 0 gh এটাকে বলা হবে kp। তাহলে এটাই আমাদের কোএফিশিয়েন্ট কার এরর। এই জিনিসটাকে আমরা এখন কিভাবে লিখবো দেখেন, আমি এখানে একটু লিখে দেখাই। ESS ইজ ইকুয়ালস টু, বাম পাশে দেখেন আমি লিখছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস kp। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা যদি কোথাও ইউনিট স্টেপ রেসপন্স দেই তাহলে অবশ্যই আমাদের এই ধরনের একটা ইকুয়েশন তৈরি হবে। তো এই কারণে দেখা গেছে অনেক সময় kp ইকুয়াল টু, ওরা অনেক লোকে কি করে kp ইজ ইকুয়াল টু এটা বের করে নেয়, এই লিমিট s টেন্ডস টু 0 gshs এটা বের করে নিয়ে পরে kp এর ভ্যালুটা এখানে বসায় দেয়, তাহলে আমাদের এই এররের মান বের হয়ে আসে। তো এটা মনে রাখতে হবে আর কি, যে হোয়াট ইজ স্ট্যাটিক এরর কোএফিশিয়েন্ট। এটা আমাদের অনেক সময় চাই যে 3 ধরনের এরর কোএফিশিয়েন্ট বের করেন এই এর ক্ষেত্রে, এই টাইপ সিস্টেমের ক্ষেত্রে, তখন আপনাদের এটা বের করে দেখাতে হবে। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, একইভাবে এখানে দেখেন rs এর ভ্যালু 1 বাই s স্কয়ার বসাতে হবে। যদি rs এর ভ্যালু 1 বাই s স্কয়ার বসান তখন আমাদের যে ইয়েটা আসবে, যেমন ধরেন এরকম একটা ইকুয়েশন আসবে s প্লাস s gs hs। তো s এর ভ্যালু এখানে যদি 0 বসাই দেন তখন এটা বাদ হয়ে যাবে আর কি, s এর ভ্যালু 0 বসাই দিলে এটা বাদ হয়ে যাবে। তো এটা এই কারণে আমরা 1 বাই s যদি এরকম করে লিখতেন, এটা এরকম 1 বাই এটা s এর ভ্যালু 0 বসাই দিলে এখানে, তখন এটা 0ই হয়ে থাকবে, মানে এটা বাদ হয়ে গেল আর কি 0। তখন এখানে তো আর 0 বসাতে পারছেন না, এটা 0 বসালে 1 বাই ইনফিনিটি হয়ে যাবে। তখন এখানে 0 না বসিয়ে লিমিট s টেন্ডস টু 0 1 বাই s gs hs, এটা হলো আমাদের kv, মানে এটাকে বলা হয় ভেলোসিটি কোএফিশিয়েন্ট s এখানে। তো এটার কারণ কি, এখানে যে একটা s আসলো, ভেলোসিটি মানে কি আমরা বলেছিলাম ভেলোসিটি মানে আগেবার ছিল শুধু আমরা যদি বলি এটা হলো পুরোটাই আমাদের, এটা হলো ESS, ওকে ESS। আগের বার ছিল লিমিট s টেন্ডস টু 0 gshs, আচ্ছা gh লিখি শুধু, এটা ছিল kp। তাহলে kv বের করার সময় আবার কি বের হলো, kv বের করার সময় বের হলো লিমিট s টেন্ডস টু 0 s ইনটু gh। দেখেন এখানে কিন্তু একটা s বেশি হয়ে গেল, আগের বার ছিল কম, একটা s ছিল না, এখানে 1 ছিল। এখানে 1 আমি এভাবে মনে রেখেছিলাম, এটা 1 মানে এখানে কোনো s নাই, তার মানে এটা kp, মানে হলো এটা ইউনিট স্টেপের জন্য পাবো। আর এখানে একটা s গুণ হয়েছে, মানে একটা t এসেছে ধরে নিলাম, তো এটা এই কারণে এখানে একটা ভেলোসিটি হয়ে গেল। আবার এরপরে যেটা আসবে সেটা হবে s স্কয়ার, এটা হবে ka। তাহলে ka এটা কেমন হবে, ka ইজ ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0 s টেন্ডস টু 0 s স্কয়ার gs। তো এটা আমি দেখাবো আগামী দিন, s স্কয়ার জিএস। এই জি s স্কয়ার gs। তো এটা হলো kv kp kc। তো তাহলে এরর গুলো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে। এরর ইজ ইকুয়াল টু হলো আমাদের ইউনিট স্টেপের জন্য এরর কেমন হয়েছে, এরর 1 প্লাস kp, আর এটা হলো আমাদের র‍্যাম্পের জন্য 1 ডিভাইড বাই kv। প্রত্যেকটা টাইপ সিস্টেমের ক্ষেত্রে এটা পাওয়া যাবে, ESS ইজ ইকুয়াল টু হলো 1 ডিভাইড বাই kv। এই হলো আমাদের, এই মানগুলো জাস্ট বসাই দিলে আমাদের ম্যাথ গুলা হয়ে যাবে। আমরা এরকম ধরনের অনেকগুলা ম্যাথ অনেক সময় চাই, তো ওই ম্যাথ গুলা আমরা সামনে দেখবো, আরো কিছু এই থিওরি পরের বাকিটুকু যেগুলো বাকি আছে সেগুলো দেখে নিব, ওকে সামনের দিন ইনশাআল্লাহ। আর আপনাদের একটা পরীক্ষা হবে শুক্রবার আপনারা একটা পরীক্ষা দিবেন, সেটা হলো একটা অ্যাসাইনমেন্ট টাইপের হবে, যেখানে আমাদের এখানে তো ইয়ে পাওয়া যায় না,
তো একটা নির্দিষ্ট সময় থাকবে, সময়ের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষা দিয়ে দিবেন শুক্রবারে। তো পরীক্ষা আমি দিয়ে দিব। তো ওটার হবে টাইম রেসপন্স থেকে শুরু করে গত দিনের ক্লাস পর্যন্ত, না গতদিন আজকের ক্লাস পর্যন্ত। আজকের ক্লাসের এই এরর অ্যানালাইসিসটা বাদ দিবেন। শুক্রবার না দিয়ে টাইম রেসপন্স বলেন। স্যার বলতেছিলাম যে শনিবার স্যার বুঝি নাই কি বলছেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে বুঝিনি। বুঝতে পারেন নাই? আপনাদের সামনে শুক্রবার একটা পরীক্ষা দিবেন, ক্লাস 3। সেটা সিলেবাস হলো আপনাদের এই যে কি বলে আমাদের যে স্যার আবার চলে গেছে স্যার, কি চলে গেছে শুনতে পাচ্ছেন স্যার এরর অ্যানালাইসিস এর আগ পর্যন্ত স্যার। হ্যাঁ, এরর অ্যানালাইসিস আগ পর্যন্ত সিলেবাস, হ্যাঁ এটাই। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। স্যার শনিবারে এই ক্লাসটাই মেনেন স্যার। না না, শনিবারে তো আপনাদের আরেকবার ঝামেলা হয়েছে। শনিবারে তো সবাই দিতে পারবে না। হ্যাঁ বলেন, এই কথা বোঝা যাচ্ছে না। আমি শুক্রবারে পরীক্ষা নিব, গতবার আমার শিক্ষা হয়েছে। জি স্যার, ওগুলা করতে হ্যাঁ শুক্রবারে পরীক্ষা হবে, শনিবারে না। পরীক্ষা দিতে হবে, না দিলে কি করবেন বলেন? আমি না নিতে পারলে আগামী কত রাত পর্যন্ত বললেন?